বাংলাদেশে কি দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে? মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। সাম্প্রতিক কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা, রাজনৈতিক বিভাজন, ধর্মীয় উত্তেজনা, মুসলমানের বাংলায় সব মিলিয়ে প্রশ্নটি এখন বেশ আলোচিত। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি সতর্ক করে বলছেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, আর যদি ধর্মীয় দৃষ্টিকোণ এতে যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশ্নটা এখানে, সত্যি সংঘাত আসছে, আর সেটা কি ধর্মীয় রূপ নিতে পারে, এবং যদি নেয় কে বা কারা এর পেছনে? গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মহিবুল্লাহ নিয়াজি পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়। খবর ছড়ায় তাকে অখণ্ড ভারত এবং ইসকনের পক্ষে কথা বলতে বলা হয়েছিল। অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের, তার দাবি, যারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তারা বাংলাদেশি মনে হয়নি, কারণ তারা প্রমিত বাংলায় কথা বলছিল। অর্থাৎ তিনি দাবি করেন তারা ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। এখানেই শুরু বিতর্ক। ভারতের পশ্চিমবঙ্গের মানুষ প্রমিত বাংলায় কথা বলেন না, আমাদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলেন। আর যদি বিশেষ বিভাগের লোকজন হয় তারা বাংলায় কথা বলেন। আসলে তিনি ভারতীয় বাংলা সিরিয়াল দেখে অনেকে মনে করেন যে ভারতের বাঙালিরা প্রমিত বাংলায় কথা বলেন। টিভি সিরিয়াল আর বাস্তবতা এক নয়। এই সরল বিভ্রান্তি এখন সামাজিক মাধ্যমে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে ছড়িয়ে পড়েছে। তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারী। সেখান থেকেই ধীরে ধীরে ঘি ঢালা হচ্ছে সাম্প্রদায়িকতার আগুনে। পঞ্চগড়ে ইমাম উদ্ধারের পর বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। কিছু জায়গায় বিক্ষোভ মিছিলেও উঠে এসেছে সাম্প্রদায়িক স্লোগান। এই ঘটনাটি এখন স্পষ্ট ধর্মীয় বিভাজনের দিকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ইসকনকে কেন টার্গেট করা হচ্ছে? ইসকন একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন যারা মূলত কৃষ্ণ ভাবামৃত প্রচার করে, যার কেন্দ্রেও পশ্চিমবঙ্গে হলেও বাংলাদেশেও তাদের কয়েকটি মন্দির এবং সামাজিক প্রকল্প আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হিন্দুত্ববাদী প্রভাব ছড়াচ্ছে, বিদেশি অর্থায়নে ধর্মীয় প্রভাব বাড়াচ্ছে, মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত দিচ্ছে। কিন্তু এই অভিযোগের অধিকাংশই ধারণা ভিত্তিক। ইতিহাস বলছে, যখন কোনো ধর্মীয় গোষ্ঠীকে দোষী বানানো হয় ধর্মরক্ষার নামে, তখনই দাঙ্গার বীজ বপন করা হয়। ঠিক এর মাধ্যমে আসে আরেকটি ঘটনা। বুয়েটের শিক্ষার্থী শ্রী শান্ত রায় গ্রেপ্তার। অভিযোগ, তিনি মুসলিম নারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্ষণ করেছে এমন গুজব। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাতারাতি মব সৃষ্টি হয়। পুলিশ জানায় এটা পুরোপুরি গুজব, কিন্তু ততক্ষণে সামাজিক মাধ্যমে ঘৃণার আগুন জ্বলে গেছে। এটাই দাঙ্গার প্রথম ধাপ, একটি গুজব যা পরিণত হয় সামাজিক প্রতিশোধের আগুনে। গাজীপুরেও একই চিত্র। গুজব ছড়ানো হয় একজন হিন্দু যুবক মুসলিম নারীকে ধর্ষণ করেছে। ঘটনার সত্যতা যাচাই ছাড়াই ভিডিও, রিল, পোস্ট ছড়িয়ে পড়ে। শেষে পুলিশ বিবৃতি দিয়ে বলে, পুরো ঘটনাই ভিত্তিহীন এবং মন গড়া। তবুও কিছু ইউটিউব চ্যানেল, কিছু ফেসবুক পেজ এবং কিছু ধর্মীয় বক্তা এই গুজবকে ব্যবহার করছেন প্রভাব বাড়ানোর জন্য। এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হচ্ছেন বেশ কয়েকজন ধর্মীয় বক্তা। তাদের মধ্যে আছেন শাইখ আহমদুল্লাহ, যিনি বলছেন এগুলো সাম্প্রদায়িক অপরাধ, এর পেছনে উগ্র হিন্দুত্ববাদী জিঘাংসা বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা আছে। তার উপস্থাপন ভঙ্গি আবার অনেকের কাছে আবেগতাড়িত, কারণ যখন কিছু মানুষ এরই মধ্যে উত্তেজিত, তখন প্রতিটি শব্দ আগুনের মতো কাজ করে। যে বক্তা ঘৃণা নিবারণের বার্তা দিতে পারতেন, তিনি যদি উগ্র হিন্দুত্ববাদ শব্দটি জোর দিয়ে বলেন, তবে শ্রোতার মগজে প্রতিপক্ষ তৈরির মানসিকতা তৈরি হয়। বাংলাদেশের ইতিহাসে দাঙ্গা নতুন কিছু নয়। 1964 সালে নোয়াখালী, 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর চট্টগ্রাম, কুমিল্লায়, 2001 সালে নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন,
2021 সালে দুর্গাপূজায় কুমিল্লা চাঁদপুরের সংঘর্ষ, 2024 সালে 5ই আগস্টের পর ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন সবই দেখিয়েছে দাঙ্গা একদিনে লাগে না। গুজব, উগ্রতা আর রাজনৈতিক নীরবতা একসঙ্গে মিলে যায়, তখন দাঙ্গা লাগে। বর্তমান বাংলাদেশে এই 3 উপাদান একত্রিত হতে শুরু করেছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। এটা কেবল প্রশাসনিক সতর্কবার্তা নয়, এটা আসলে রাষ্ট্রীয় স্বীকারোক্তি। সচেতনভাবে দেশের ভেতরে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই উত্তেজনা কোথা থেকে আসছে? এগুলো আসছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা, গোয়েন্দা সংস্থার মধ্যে বিশ্বাসের সংকট, বিদেশি প্রভাব নিয়ে সন্দেহ এবং ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার। এই 4টি উপাদান যে কোনো সমাজে দাঙ্গার জন্য যথেষ্ট। এখন অনেকে বলছেন এই সাম্প্রদায়িক অস্থিরতা বিদেশি পরিকল্পনার অংশ। কে সেই বিদেশি? কে বলছেন ভারত, কে বলছেন পাকিস্তান, আবার কেউ বলছেন রাষ্ট্রের ভেতরে তৈরি হয়েছে কিছু গোষ্ঠী। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণযোগ্য তথ্য নেই। তবে ইতিহাস বলে বিদেশি হস্তক্ষেপ তখনই সম্ভব হয় যখন অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়, অর্থাৎ বাইরের কেউ আগুন লাগায় না, আমরাই আগুন জ্বালিয়ে রাখি, তারা কেবল বাতাস দেয়। দাঙ্গা সমাজবিজ্ঞান ব্যাখ্যায় বলছে, দাঙ্গা কখনো স্বতঃস্ফূর্ত নয়, এটি হয় 3টি ধাপে। প্রথম ধাপ মনস্তাত্ত্বিক প্রস্তুতি, অর্থাৎ আমরা বিপদে আছি এমন ধারণা তৈরি করা। তারা আমাদের ধর্ম সংস্কৃতি আক্রমণ করছে, এই ভয় ছড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় ধাপ গুজব, যেমন ধর্মগ্রন্থকে অপমান বা ধর্ষণ গুজব ছড়ানো হয় যাতে মানুষকে আবেগে আনা যায়। তৃতীয় ধাপ প্রশাসনিক নীরবতা বা পক্ষপাতিত্ব, যখন রাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া দেয় না তখন মানুষ মনে করে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। এই 3 ধাপ মিলে দাঙ্গা হয়। বাংলাদেশ এখন এই 3 ধাপের মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ধর্ম কখনোই রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ম ব্যবহার হচ্ছে রাষ্ট্রীয় বৈধতা পুনর্নির্মাণে। যখন রাজনীতি দুর্বল হয়, ধর্মকে আনা হয় আবেগ জাগাতে। কিছু রাজনৈতিক দল এখন নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করেছে ধর্ম রক্ষার পক্ষ হিসেবে, আর অন্যরা উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে। অর্থাৎ দুপক্ষই ধর্মীয় আবেগে খেলছে, ফলে সমাজের ভেতরে তৈরি হচ্ছে দুটি বিপরীত মেরু। এভাবেই নাগরিক বিভাজন গড়ে ওঠে। প্রশ্ন হচ্ছে, সরকার কি করছে? সরকার একদিকে গুজব রোধে সাইবার মনিটরিং টিম গঠন করেছে, অন্যদিকে পুলিশ প্রশাসন বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ। কিন্তু রাষ্ট্রীয় বিবৃতি এখনও নরম সুরে বলছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা প্রতিহত করা হবে। এখানে শব্দটা গুরুত্বপূর্ণ, অপচেষ্টা। অর্থাৎ রাষ্ট্র মনে করছে এখনও সেটা চেষ্টা, ঘটনা নয়। কিন্তু ইতিহাস বলছে যখন রাষ্ট্র অপচেষ্টাকে হালকা হিসেবে নেয় তখনই তা বাস্তবে দাঙ্গায় রূপ নেয়। ধরা যাক একটি এলাকায় ছোট সংঘর্ষ হলো, একদল বলবে ইসকন দায়ী, অন্য দল বলবে মুসলিমরা দায়ী। তারপর ফেসবুকে ছড়িয়ে পড়বে প্রতিশোধের বার্তা। 2 ঘন্টার মধ্যে তা পৌঁছে যাবে সারা দেশে। এমন পরিস্থিতিতে পুলিশ বা সেনাবাহিনীর পদক্ষেপের আগেই বিশ্বাস ভেঙে যাবে সমাজে। এটাই দাঙ্গার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, দাঙ্গা শুধু মানুষ মারে না, বিশ্বাসও মারে। এজন্য দাঙ্গা ঠেকাতে রাষ্ট্রের আইন যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক নেতৃত্বের সাহস। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী সবাইকে একসাথে দাঁড়াতে হবে। গুজবের জবাব গুজবে নয়, তথ্য দিয়ে দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় সহনশীলতা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কারণ দাঙ্গা ঠেকানোর একমাত্র পথ হলো মানুষকে দাঙ্গা চিনতে শেখানো। আজ বাংলাদেশের অবস্থা অনেকটা শুকনো পাতায় ভরা জঙ্গলের মতো। একটা স্ফুলিঙ্গ যথেষ্ট, সব পুড়ে ছাই হতে সময় লাগবে না। তাই প্রশ্নটা এখন দাঙ্গা লাগবে কিনা তা নয়, বরং আমরা তা ঠেকাতে পারবো কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। দাঙ্গা কখনোই ধর্মের বিজয় নয়, দাঙ্গা মানে মানবতার পরাজয়। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন
আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।